কেমন আছেন বন্ধুরা? বরাবরের মতো উত্তরবঙ্গ টেলিভিশনের সোমবারের আয়োজন দূরের আলাপন নিয়ে আমি হুমায়ুন হিমু আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন ওপার বাংলার কলকাতা শহর থেকে দেবপ্রিয় মুখোপাধ্যায়। তিনি আমাদের কাছে অ্যাঙ্কার হিসেবে পরিচিত হলেও তিনি আসলে একজন গায়কও বলা চলে, আবার একজন কবিও বলা চলে, কারণ তিনি কবিতা আবৃত্তি খুব অনেক ভালো করেন। আচ্ছা, আমরা দেরি না করে সরাসরি এখন চলে যাব আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আছি, ভালো আছি। ভালো আছি। তবে ওই গৃহবন্দী অবস্থা। সবারই একই অবস্থা আপু, সবাই রুমের মধ্যে বন্ধ। একদমই তাই। আপনি কি ফার্স্টে যেহেতু রুম বন্দি অবস্থাটা আমরা বলতেছি, তো আমি ফার্স্টে আপনাকে জিজ্ঞাসা করবো যে রুম বন্ধ অবস্থাটাকে আপনি কেমন এনজয় করছেন বা এখানে কিভাবে কিছু পার প্রবলেম করছেন? হচ্ছে। না, আমি কথা বলছি না, সাউন্ডটা কানে আসছে। হ্যাঁ, বলছি আহ, গৃহবন্দী অবস্থা, ধরো আজকে তো 5 মাস আমাদের, মানে কি বলবো, এই কলকাতার সব জায়গাতেই তোমার। আগে তুমি বলো তো যে আমার সাউন্ডটা আসছে কিনা ঠিক। জি আপু, আমরা শুনতে পাচ্ছি, আর কোনো সমস্যা নাই, আপনি বলেন। আচ্ছা আচ্ছা, একটু দেখো সাউন্ডটা আমার কানে তো নাকি হেডফোনে। না, আসলে স্ট্রিম লাইভে যেটা হয়, হেডফোন দিলে অনেক সময় না সাউন্ডের প্রবলেম হয়। সাউন্ডটা আমার এখানে মনে হচ্ছে যে যেন একটুখানি মানে কি বলবো, সাউন্ড প্রবলেম হচ্ছে। যাই হোক, আসলে এই কোভিড এবং করোনার জন্য আমরা তো এতদিন ধরে গৃহবন্দী, এবং আমরা যারা বাইরে মঞ্চে কাজ করেছি আমাদের সব অনুষ্ঠানও বন্ধ। যারা ধরো অভিনয় করে তাদের অভিনয়ও বন্ধ। আমরা যারা কবিতা বলি, আবৃত্তি করি, সঞ্চালনা করি, অ্যাঙ্কারিং করি, আমরাও পুরোই গৃহবন্দী হয়ে সবকিছু বাড়িতেই এইভাবে ফেসবুক লাইভে। তো এই আর কি বলবো। পুরা পুরো পৃথিবীটা কিন্তু এখন অনলাইনে বন্ধ হয়ে গেছে। তো অনলাইনের ব্যস্ততাকে কিভাবে ফেস করছেন, যেহেতু এটা নতুন আর কি সবার জন্য? আমার সাউন্ডটাই এখানে আচ্ছা আপু, মনে হয় নেট কানেকশন কোনো একটু সমস্যা হচ্ছে বা কিছু হচ্ছে। ওনার সম্পর্কে যদি অল্প একটু বলতে চাই, অল্প একটু কখনোই বলা সম্ভব না। ওনার সম্পর্কে সব সময় বেশি 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 বলতে হবে। কারণ একজন ব্যক্তি যিনি কবিতা আবৃত্তি করেন, একজন ব্যক্তি যিনি গান গান, আবার অ্যাঙ্কারিং কে তিনি নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন, এমন একজন মানুষের সাথে কথা বলতে পারা সত্যি ভাগ্যের ব্যাপার। হয়তো সেখানকার নেটের একটু সমস্যার কারণে আপু ডিসকানেক্ট হয়ে গেছে। আপুর সাথে আমি পার্সোনালি কথা বলে যতটুকু বুঝতে পারছি, তাতে আপু অনেক বেশি ব্যস্ত একটা মানুষ। ওনার ইন্টারভিউ ছিল আজকে, বাট ওনার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছিলাম আমি দীর্ঘ 5 দিন যাবত, উনি আমাকে টাইম দিতে পারছিলেন না, অসুস্থ ছিলেন। আবার তিনি বলছিলেন যে পরপর পরপর তার হচ্ছে নিজের একটা পেজ আছে, যে পেজে পরপর তাকে লাইভে যেতে হচ্ছে। আবার উনি হচ্ছেন বড় বড় মতো অন্যান্য পেজে বা আমাদের মতো অনেক টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছেন, যার কারণে আমার কাছে আসলে সময়টা এত ম্যানেজ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। মনে হয় আপু হ্যাঁ, এবার কন্টিনিউ অনেকটা ঠিক করতে হয়েছে। হবে। আচ্ছা আপু, আমরা আসলে ফেসবুকের নেটওয়ার্কের সমস্যার জন্য স্ট্রিমিং লাইভে তো একটু আচ্ছা সমস্যা হয়। তো তোমাদের সকলে কেমন কাটছে বলো। তোমাদের বাংলাদেশের ভাই বোনেদের এই লকডাউন কিরকম যাচ্ছে। আপু, আমাদের টাইমটা আসলে অনেক ভালো কাটতেছে, কারণ আমরা স্টুডেন্ট মানুষ, কোনো প্যারা নাই, পড়াশোনা নাই, ক্লাস এলে প্যারা, অ্যাসাইনমেন্ট এই সেই। তো আপনি কিভাবে পার করছেন যদি সময়টা একটু আমাদেরকে বলতেন, কারণ আপনার মতো একজন ব্যস্ত মানুষ কিভাবে দেখো, সময়টা আর আমরা কি তো পার করছেন? এখন লকডাউনের সবকিছুই আমরা ফোনের মধ্যে দিয়েই করছি। তো যার জন্য তোমার ফোনের মধ্যেই আমাদের কবিতা রেকর্ডিং করছি, অডিও করছি, এবং ভিজুয়াল মাধ্যমেও যা কিছু করার সেগুলো করছি। আর তোমার সমস্তটা কিছুই
এইভাবে ভার্চুয়ালি আমরা অনলাইনের মধ্যে দিয়েই করছি। তো যার জন্য তোমার আজকে এই দূরের আলাপন উত্তরবঙ্গ টেলিভিশন এবং তোমাকে এবং এমডি শাহরিয়ার ভাইকে আর যারা যারা এই উত্তরবঙ্গ টেলিভিশনের সঙ্গে যুক্ত সকলকে আমার অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আর আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানে আমি যেহেতু আসতে পেরেছি তার জন্য সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার তরফ থেকে। তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর কবিতার ডালি নিয়ে এসেছি, দু এক কলি গানও হয়তো হবে। তো এবার যদি তোমার কিছু প্রশ্ন থাকে অবশ্যই করো, বা দর্শকদেরও যদি কিছু কোয়েরি থাকে করতে পারো। আপু, আমি একজন বলতে গেলে খাদ্যপ্রেমী মানুষ। খাবার খাইতে বা কোথাকার নতুন খাবার টেস্ট করতে আমার খুব ভালো লাগে। তো আমি প্রথমেই বলবো যে আপনি কলকাতার হাওড়া শহরে থাকেন, তো হাওড়ার আর কি ফেমাস খাবার গুলা কি 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 যেগুলো আপনার ভালো লাগে, বা আমাদের দেশের হাওড়ার বাইরে প্রথমত থেকে ফেমাস খাবার হচ্ছে, হাওড়ার ফেমাস খাবার হচ্ছে মিষ্টি। হাওড়ার লোকের একটু মিষ্টি ভালোবাসে। এই তবে তোমাদের বাংলাদেশের মিষ্টি খাওয়ার আমার এখনো সৌভাগ্য হয়নি, হয়তো সেটাও কোনো এক সময় হয়ে যাবে। আর দ্বিতীয়ত আমাদের এখানে এখন প্রচন্ড গরম, দুদিন মাঝখানে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার জন্য গরমটা আরো বেড়ে গেছে, বুঝতেই পারছো, প্রচন্ড ঘামাচ্ছি। তো এখানে আমরা সবাই এখন মিষ্টি দই খাচ্ছি, মিষ্টি দই। আর খাবারের মধ্যে এখন তো ধরো কোভিড এর সিচুয়েশন, তো ডাক্তাররা তো বলছে এই ফ্রুটস খান, ভেজিটেবলস খান, গ্রিন সবজি খান, এইসব খাওয়া চলছে। আর তুমি তো একটা মিষ্টি মেয়ে হিমু। ধন্যবাদ আপু। আপু আসলে আমরা বাঙালিরা যেখানে যেখানে আছি আসলে আমাদের সবারই হচ্ছে মিষ্টিটা অনেক বেশি ফেভারিট। সবাই হচ্ছে বাঙালি বলতে গেলে, বাঙালি সে এপার বাংলার হোক আর ওইপার বাংলার হোক, সবাই কিন্তু মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করে। একদমই তাই। জি আপু। জি আপু। এবার বলো তোমার কি কোশ্চেন আচ্ছা আছে। আপু, অবশ্যই আপু, আমি প্রথমে যেহেতু আপনি বললেন যে আপনি কবিতা রেডি করে আসছেন, তো আমি প্রথমে কোনো কোশ্চেনে যাওয়ার আগে আমি আপনার কাছ থেকে একটা কবিতা শুনবো, যদি একটু বলতেন। তোমার কোনো পছন্দের কবিতা আছে কি আগে বলো তো। তা কারুর কিছু যেহেতু পছন্দের থাকলে রিকোয়েস্ট নিশ্চয়ই করো। আচ্ছা, যেহেতু কারুর আজকে কিছু সুনীল গঙ্গোপাধ্যায়ের, আচ্ছা আপু, আজকে যেহেতু সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন, তো আমরা প্রথমে তার একটা কবিতা দিয়ে শুরু করি। সেটাও করতে পারি, তবে মেজরিটি আমি লাইভে শুরু করি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে। আমার যত লাইভ আমি করেছি তো সব লাইভেই আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করেই লাইভগুলো করি। তো আমার মনে হয় প্রথমে একটু কবিগুরুকে স্মরণ করে আমি একটা নিবেদন করি, তারপরে সুনীল গঙ্গোপাধ্যায় বলবো। তুমি তার মধ্যেও ওকে তোমার আপু। কিছু কোশ্চেন তো থাকবেই, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আপু, সমস্যা নেই। আচ্ছা আপু। হ্যাঁ, তো প্রথমে, কারণ দেখো কবিগুরু তো বিশ্বের কবি, শুধু আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতা নয়, তোমাদের বাংলাদেশেরও বাচিক শিল্পীরা, আমারও অনেক বাংলাদেশের বাচিক শিল্পী বন্ধু আছেন যারা তোমার কবিগুরুর কবিতাও আবৃত্তি করেন বাংলাদেশেরই। তো সেই জন্য ফেমাস আর কি, রবীন্দ্রনাথ ঠাকুর এপার এই বাংলাতেও বাবা সেম তোমাদের, মানে অনেকের কবি। হ্যাঁ একদমই। আচ্ছা, কমেন্টে দেখতে পেলাম তোমাদের বাংলাদেশেরই দেখো একজন ভাই, উনিও আমার ফ্যান, নঈম হাসান, উনিও কবি, উনি কমেন্ট করেছেন, আমি ওনার কমেন্টটা দেখতে পেলাম। বাকি কমেন্ট তো চলে গেছে, ওটা এলো বলে আমি দেখতে পেলাম। আবার তুমি কমেন্ট গুলো বলো। উনি লিখেছেন এসেছি, আমি দেখলাম। আচ্ছা আপু, তো তাহলে আমরা প্রথমে নিবেদন করছি, কি বলছো, কি বললে? বললাম আমরা কবিতা থেকে তাহলে শুরু করি, রবীন্দ্রনাথের একটা কবিতা একদম দিয়েই তাহলে আমরা শুরু করি। একদম একদম। তো প্রথমে আমি নিবেদন করছি যেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ।
আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রত ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ধন্যবাদ। জি আপু, আমাদের কাছে আসলে সময়ের ধরাবাঁধা নিয়মটুকু না থাকলে আমি আপনার কাছে পুরো পুরো কবিতা শুনলাম, কারণ আপনার কবিতা আবৃত্তি স্টাইলটা অনেক বেশি ভালো লাগছে। আপু, এখন আমি যে কোশ্চেনটা করবো, যেহেতু আপনি হচ্ছেন একজন অ্যাঙ্কার শিল্পী, মানে অ্যাঙ্কারিং করতে পছন্দ করেন বা অ্যাঙ্কারিংটা আপনার প্রফেশন, তো এই বিষয়টাকে আপনি কখন ভাবলেন যে তুমিও হ্যাঁ কিন্তু এটা খুব করতে সুন্দর পারি অ্যাঙ্কারিং বা করছো। কখন? তুমিও কিন্তু খুব সুন্দর অ্যাঙ্কারিং করছো। তুমিও আচ্ছা জার্নালিজমের আপু, স্টুডেন্ট হলেও আচ্ছা আপু, তো আমি এখন জানতে চাচ্ছিলাম যে অ্যাঙ্কারিং পেশায় আপনি কিভাবে আসলেন, বা এটাকে আপনি পেশা হিসেবে নিবেন, এটা কখন ভাবলেন? দেখো, প্রথমে আমার যখন 3 বছর বয়স, উম, তখন আমাদের বাড়িতে একজন পিসি আসতেন। উনি আমাকে কিছুটা মানুষও করেছিলেন, রেখা পিসি বলে। তো সেই রেখা পিসি আমার মায়ের খুব ক্লোজ ছিল। তো আমার মাকে বলতো যে তোমার মেয়ে এত সুন্দর কথা বলে, এত চটপট করে কথা বলে, তো ওকে বলো যে কবিতা শিখতে। তা মা বলতো যে এখানে তো পাড়ায় তবু কিছু গানের স্কুল আছে, আঁকার স্কুল আছে, সেভাবে তো কবিতার স্কুল নেই। কারণ তখন সত্যি কথা বলছি, সেই সময় এভাবে আবৃত্তি বা বাচিক শিল্পের চল ছিল না। তো যার জন্য সেইটার যেহেতু চল ছিল না, তখন মা ওকে বলল তুই খবর নেই, যে কে শেখায় না শেখায়, তুই একটু খবর নে। তা ও তখন যথারীতি খবর নেয়, এবং ও খবর নিয়ে আমার মাকে জানায় যে একজন আবৃত্তি শেখান, দিশারি আবৃত্তির স্কুল, তাপসী পিসি। সেই পিসিমণির কাছে আমার শিখতে যাওয়া। 3 সাড়ে 3 বছর বয়সে প্রথম ওই রেখা পিসি নিয়ে যায়। সেই আমার কবিতার জগতে পথ চলা শুরু। পিসিমণি আমাকে বহু প্রতিযোগিতায় যে নিয়ে যেতেন, বহু প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় হয়েছি, পুরস্কার পেয়েছি। এভাবে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ টপকে যখন আমি বড়দের গ্রুপে আসলাম, তখন আমি নিজেও টিচার হয়ে গেলাম, শেখাতাম আবৃত্তি।
আমার বাড়িতে স্কুল আছে, সুবাচিক আবৃত্তি শিক্ষা কেন্দ্র। কিন্তু এখন তো দেখো লকডাউনের সিচুয়েশন, এখন সবকিছু অনলাইনে। তার জন্য এখন অনলাইনে সকলে ক্লাসটা করে। আমার ইউটিউব চ্যানেল আছে, দেবপ্রিয়া মুখার্জি অফিসিয়াল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, করলেই বুঝতে পারবে। এবং আমার সেই পথ চলা ক্লাস 6-7 পর্যন্ত ওইভাবে চলে। 7-এ পড়ি তখন আমাদের এখানে একটা প্রতিযোগিতায় আমি প্রথম হই, আমাদের হাওড়াতেই, মানে কলকাতার কাছেই হাওড়া। তো হাওড়াতেই, এবং সেখানে পুরস্কার বিতরণের দিন আমার বাবার সঙ্গে যাই। তো যখন পুরস্কারের দিনে যাই, তো ওখানে ক্লাবের যিনি সঞ্চালনা করতে এসেছিলেন তিনি হঠাৎ সাডেন অসুস্থ হয়ে যান। তো নাম নিশ্চয়ই শুনেছো, সিঙ্গার মিস জোজো। ওখানে উনি সঙ্গীত পরিবেশন করতে আসছেন। সেদিনই ওনার রাত্রি 9টা থেকে ওখানে সঙ্গীত। তো মিস জোজো গান করবেন, তার আগে আমাদের প্রাইজ গুলো হচ্ছে। যিনি সঞ্চালক উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, উনি মাঝখান থেকে চলে যান। তো যাদের অনুষ্ঠান তারা তখন বলে যে বাকি সঞ্চালনা কে করবে। তখন ওই ক্লাবের যিনি সেক্রেটারি উনি আমার বাবার কাছে আসেন, বা আমার বাবা দর্শক আসনে বসেছিল। তো এসে বলছে যে মেসোমশাই একটা ছোট্ট রিকোয়েস্ট করবো। তো বাবা বলছে কি বলো। তখন বলছে যে আপনার কন্যাকে একটু বলুন যে আমাদের অনুষ্ঠানটাই সঞ্চালনা করে দেবে। বাবা বলছে মানে, ওইখানে আবৃত্তিতে প্রথম হয়েছে, পুরস্কার পেয়েছে, ঠিক আছে, সঞ্চালনা তো কোনোদিন করেনি, ও জানেও না যে সঞ্চালনা কাকে বলে বা কি মানে কিভাবে কি করতে হয়। এত অনুষ্ঠানে গেছি, দেখেছি। তখন ওরা বললো একটু ওকে আমরা বুঝিয়ে দিচ্ছি, ও করতে পারবে, ও ভালো কবিতা বলে। তখন আমি স্টেজে উঠে প্রথম আমার জীবনের সঞ্চালনাটা করে ফেলি। মানে কি বলবো, সকলেই চেনেন বিখ্যাত গায়িকা মিস জোজোর সঙ্গে। সেই আমার ক্লাস 7-এ প্রথম সঞ্চালনার হাতে খড়ি। তারপরে এরম বিভিন্ন জায়গায় ডাক আসতো, করে ফেলতাম। তখন কোনো স্কুলিং নেই, মানে শেখা নেই, অন্যান্যদের দেখতাম সিনিয়রদের। পরে আমি গ্রাজুয়েশন করে শিখেছি। আমি তো বেঙ্গলিতে অনার্স করেছি, বেঙ্গলিতে এমএ করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। আমাদের হাওড়াতেই হাওড়া গার্লস কলেজ থেকে আমি পাশ করেছি। তো তারপরে যথারীতি আমি চলে যাই ওখানে, এবং সঞ্চালনা শিখেছিলাম আমাদের কলকাতাতেই নিডস ফিল্ম স্কুল থেকে। সেখান থেকে আমি সঞ্চালনা এবং নিউজ রিডিং এর কোর্স করি। আর আবৃত্তি তো একাধিক জনের কাছে শিখেছি, হাওড়া এবং কলকাতার অনেক গুণী গুণী বাচিক শিল্পীদের কাছে আমি আবৃত্তি শিখেছি। আর এখন তো নিজে টিচারও হয়ে গেছি, এবং সঞ্চালনাটাই আমার প্রফেশন, মানে অ্যাঙ্কারিং। আর অ্যাজ এ আবৃত্তির টিচার হিসেবে বহু প্রতিযোগিতায় এখন আমি নিজে জাজমেন্ট করতে যাই। আপু অনেক ভালো লাগলো আপনার স্টোরিটা শুনে। আসলে অনেকে পারে না যে নিজের পছন্দের জিনিসটাকে পেশা হিসেবে নিয়ে বানাইতে, বাট আপনি পারছেন। আপনি অনেক বেশি লাকি যে হ্যাঁ আপনার আমি কিন্তু passion স্কুলে জব করেছি জানো, আমি কিন্তু হিমু স্কুলে জব করেছি। স্কুলে জব ছেড়ে দিয়েছি আমি এটাকে প্রফেশন করব বলে। আমি 6 বছর স্কুলে প্যারা টিচার ছিলাম, সরকারি স্কুলে। কারণ আমি বেঙ্গলিতে এমএ বিএড, বাংলায় অনার্স করে এমএ করেছি, এবং আমি বিএড করেছিলাম শিক্ষকতায় আসবো বলে। আমার বাড়ির সকলেই শিক্ষক। তোমার জন্য একজন কমেন্ট করেছেন, তোমার উপস্থাপনা খুব সুন্দর লাগছে, তোমায় অভিনন্দন জানিয়েছেন হিমু। কমেন্টটা পড়ো। মেহফুজ রহমান আখান্ডা নাকি, নামটা পড়তে পারছি না পুরোটা। আচ্ছা, এখানে আছে মাহফুজুর রহমান আকন্দ। হ্যাঁ, উনি তোমাকে অভিনন্দন জানিয়েছেন। জি, আচ্ছা ওনাকে আচ্ছা, আমাকেও অভিনন্দন জানিয়েছেন মেহবুজ রহমান ভাই। উনি বলছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়। ওরে বাবা, খুব দেখার ইচ্ছা। বাংলাদেশের অনেক ভাইদের বহুবার কবিতা বলার আমন্ত্রণ পেয়েছি, কিন্তু আমার পারিবারিক কিছু কারণে আমি পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারি না, হাওড়া কলকাতা বিভিন্ন জেলায়। তো মেহবুজ ভাই, আপনি অবশ্যই আমার পেজে যুক্ত হবেন। আমার পেজ বাংলায় দেবপ্রিয়া, সেখানে সবসময় আমার কবিতার লাইভগুলো থাকছে। আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, দেবপ্রিয়া মুখার্জি অফিসিয়াল। আর অবশ্যই উত্তরবঙ্গ টেলিভিশনের সঙ্গেও থাকবেন। এত সুন্দর শাহরিয়ার ভাইদের এত সুন্দর একটা চ্যানেল, এখান থেকে এত সুন্দর অনুষ্ঠান হয়, দূরের আলাপন।
তো হিমু, ধন্যবাদ তাহলে আপু। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাটা বলি। অবশ্যই আপু, অবশ্যই অবশ্যই। এটা বলে নি, তারপর তুমি আবার কোশ্চেন করো। কারণ আজকে সুনীল গঙ্গোপাধ্যায় বিখ্যাত কবি, কৃত্তিবাস জি। পত্রিকা যার নামে, ওনার আজকে জন্মদিন। এত সুন্দর একটা দিনে আমার লাইফটা হচ্ছে যখন, তো সুনীল গঙ্গোপাধ্যায়ের কিছু কবিতা আছে যেগুলো আমি রোজই বলি, বিভিন্ন অনুষ্ঠানে বলি। কেউ কথা রাখেনি, তোমার সঙ্গে দেখা হলে, বা দেখা হবে, বা আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। কিন্তু আজকে একটু অন্য কবিতা বলবো। এটা না, তুমি আর আমি যে সাঁকোটার মাঝখানে রয়েছি, দেখো আমরা স্ট্রিমিং লাইভ করছি, স্ট্রিমিয়ার্ড, মাঝখানে স্ক্রিনে একটা পার্টিশন, কিন্তু মনটা আমার হিমুর কাছেই রয়েছে, তোমার মনটাও দিদির কাছেই রয়েছে। তো সেই যে একটা সাঁকো আমাদের ভারতের ভাই বোনদের সঙ্গে বাংলাদেশের, কদিন আগেও কিন্তু আমি শাহরিয়ার ভাইকে সেভাবে চিনতাম না। তো এখানেই একজন লাইভ করেছিলেন, অভিনেত্রী জিনিয়া নন্দী, আমার বোন হয়। ও আমাকে শাহরিয়ার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়, আমি এখানে এসেছি। আর এত মিষ্টি করে হেসো না, খুব সুন্দর হাসিটা লাগছে তোমার। তোমার হাসিটাতে স্ক্রিনটা আটকে গেছে। তো সেই জন্য আমরা যে দুটো জায়গার মানুষ একসাথে এসেছি, সেই জন্য আজকে আমার একটা কবিতা খুব উচিত মনে হলো। কবিতাটার নাম সাঁকোটা দুলছে। তোমার হিমুর এই মিষ্টি হাসি এবং শাহরিয়ার ভাইয়ের এই আন্তরিক ভালোবাসার ডাকে এই সুন্দর দিনে আমার মনে হলো যে আজ যদি এই সাঁকোটা না থাকতো, তাহলে হয়তো আমরা একে অপরের কাছে আসতে পারতাম, চ্যানেলিতে এসেই আমি কবিতা বলতে পারতাম, অনেক ভালো হতো। তো আমার এবারে নিবেদন, আজকে সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন, কবিতা সাঁকোটা দুলছে। দুই বাংলাকে এই সাঁকোর এপারে এবং ওপারে ধরে আমি এটা নিবেদন করছি। মনে পড়ে সেই সুপুরি গাছের সারি, তার পাশে মৃদু জ্যোৎস্না মাখানো গ্রাম, মাটির দেয়ালে গাঁথা আমাদের বাড়ি, ছোট ছোট সুখে সিদ্ধ মনস্কাম। পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা, উরু ডোবা জলে সারাদিন খুনসুটি। বাঁশের সাঁকোটি শিশু শিল্পীর আঁকা, হেলানো বটের ডাল দোল খায় ছুটি। এপারে ওপারে ঢিল ছুঁড়ে ডাকাডাকি, ওদিকে গ্রামে রোদ্দুর কিছু বেশি। ছায়া ঠোঁটে নিয়ে উড়ে যায় কটি পাখি, ভরা নৌকায় গান গায় ভিনদেশি। আমার বন্ধু আজানের সুরে জাগে, আমার দু চোখে তখনো স্বপ্নলতা। ভোরের কুসুম ওপারে ফুটেছে আগে, এপারে শিশির পতনের নীরবতা। আমার বন্ধু বহু ঝগড়ার সাথী, কথায় কথায় এই ভাব এই আরি। মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি, গাছে গাছে উঠে সে হাতেই কাড়াকাড়ি। আমার বন্ধু দুনিয়াদারির রাজা, মিথ্যে কথায় জগৎ সভায় সেরা। দোষ না করেও পিঠ পেতে নেয় সাজা, আমি দেখি তার সহাস্য মুখে ফেরা। আমাদের ছুটি মন বদলের খেলা, আমাদের ছুটি অরণ্যে খোঁজা খুঁজি। আমাদের ছুটি হাসি কান্নার বেলা, আমাদের ছুটি ইঙ্গিতে বোঝাবুঝি।
খেলায় খেলায় জীবন পৃষ্ঠা ওড়ে, খেলায় খেলায় ইতিহাস দেয় উকি, এদিকে ওদিকে পৃথিবীর পিঠ পড়ে, কত না মানুষ ভুরু কুঁচকিয়ে সুখী। বন্ধু হারালে দুনিয়াটা খাঁ খাঁ করে, ভেঙে যায় গ্রাম, নদীও শুকনো ধুধু। খেলার বয়স পেরোলেও একা ঘরে, বারবার দেখি বন্ধুরি মুখ শুধু। সাকুটির কথা মনে আছে আনোয়ার? এত কিছু গেল, সাকটি এখনো আছে, এপার ওপার স্মৃতিময় একাকার। সাঁকোটা দুলছে, এই আমি তোর কাছে, সাঁকোটা দুলছে, এই আমি তোর কাছে। ধন্যবাদ। একটা কবিতা, অসম্ভব সুন্দর একটা কবিতা। এই মানে আমার খুব ভালো লাগছে, কার কেমন লাগছে আমি এটা বলতে পারছি না আপাতত। যদিও আমরা সেটা পরে রিয়াকশন গুলো আমরা পরে দেখি যে কে কে কমেন্ট করছে, কি কি করছে, এটা আমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি যে হ্যাঁ আমাদের প্রোগ্রামটা অনেকে দেখে, অনেকে শুনছে। আপু, আমরা কিন্তু মানে আমার হাতে, আমাকে চ্যানেলের মালিক শাহরিয়ার ভাইয়া উনি আমাকে একটা একটা টাইম দিয়ে দেন যে হ্যাঁ 1/2 ঘন্টার মধ্যে তোমাকে প্রোগ্রাম শেষ করতে হবে, 1/2 ঘন্টার মধ্যে তোমার যা কিছু জানার আছে তুমি জেনে নাও, যা কিছু জানানোর আছে জানিয়ে দাও। তারপর আমরা মানে আপনার কবিতা শুনতে, গান শুনতে শুনতে অনেকটা পেছনে চলে আসছে আর কি, অলরেডি অনেকটা সময় চলে গেছে। তো আপু, আপনি যদি সংক্ষিপ্ত ভাবে বলতেন যে একজন মেয়ে হিসেবে, আমাদের এপার বাংলা বলি বা ওপার বাংলা বলি, একজন মেয়ে হিসেবে কিন্তু আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয়। তো একদম। ফ্যামিলি থেকে আপনি সাপোর্টটা কেমন পেয়েছেন, ফ্যামিলি থেকে আপনার সাপোর্টটা কেমন ছিল, বা আপনি সাপোর্টটা কেমন ফ্যামিলির পেয়েছেন? দিকে বলতে যা সাপোর্ট পেয়েছি আমি আমার মায়ের থেকে পেয়েছি। মা তো এখন নেই, আমার মা মারা গেছেন 2011-এ। তো মা মানে আমার বিবাহ পূর্ববর্তী জীবনে আমি পুরো সাপোর্টটা পেয়েছি। আমার বাবা তারই ইন্সপিরেশনে, মা দেখো আমায় আবৃত্তিতে ভর্তি করেছেন, কিন্তু মায়েরা না একটু পর্দানসীন ছিলেন সেই সময়। এখনকার মায়েরা অনেক আপ টু ডেট। মানে আমি নিজেও একজন মা, আমি কিন্তু আমার মেয়েকে সবকিছু শেখাই। তো আমার বাবা পুরোটাই আমায় সাপোর্ট দিয়েছেন, কিন্তু যতটা কেরিয়ার আমার পুরো এগিয়ে ছিল বিবাহ পর্যন্ত, আমি বিবাহের পরে সত্যি কথাই বলছি, অন স্ক্রিন বলছি, আমি সেই সাপোর্ট পাইনি। আমায় 10 ইয়ার্স লড়াই করতে হয়েছে। আমি মানে যে স্ট্রাগলটা ওখানে করেছিলাম, আমায় কবিতা থেকে শত যোজন দূরে চলে যেতে হয়েছিল। আমি এমনই সংগ্রামের মধ্যে সেখানে পড়েছিলাম, কিন্তু এই জিনিসটাকে আমি এতটাই ভালোবাসি। এবং আমার মা চলে যাওয়ার পরে যেহেতু আমি বাবার কাছে চলে এসেছি, সেই জন্য আজকে আমার এই কেরিয়ারটা নিজে তৈরি করা, এই যে সমস্ত বাবার চেষ্টা, এটা দেখে আজকে আমি আমার শ্বশুর বাড়ির দিক থেকে গত 2-3 বছর হলো অনেকটা সাপোর্ট পাই। এটা কিন্তু এর আগে আমি পাইনি। আমি এতটা সাপোর্ট আমার মানে এতগুলো বছরে পাইনি। সেই জায়গায় দাঁড়িয়ে আমায় প্রচন্ড লড়াই করতে হয়েছে, ওদের বিরুদ্ধে গিয়ে আমাকে চলে এসে বাবার কাছে থেকে আমি কিন্তু আমার প্রোগ্রাম, আমার শো, আমার অনুষ্ঠান একটা দিনও বন্ধ করিনি। তারপরে তারা নিজেরা আমার সঙ্গে তাদের যে প্রবলেমস গুলো সর্ট আউট করতে পেরেছে, এবং তারা বুঝেছে যে বাচিক শিল্প বা কবিতা আবৃত্তি কোনো ছোট কাজ নয়। তাদের মনে হতো যে মানুষ চাকরি করে, কাজ করে, আমরাও মানে কি বলবো, শিক্ষিত একজন মানুষকে আমরা মানে বাড়িতে এনেছি, তো জব করবে। তারা বোঝেনি যে বাচিক শিল্প এটাকেও প্রফেশনে নেওয়া যায়, সঞ্চালনা এটাকেও মানুষ প্রফেশনালি নিতে পারে। কারণ এখনো এমন অনেক পরিবার আছে যারা শিল্প সংস্কৃতিকে সেভাবে গুরুত্ব দিতে পারে না। তারা একজন মেয়ে বাইরে গিয়ে স্টেজে শো করবে এটাকে মানতে পারে না, তারা সেই জায়গাটাকে দেখাতে পারে না। আমি কিন্তু আমার নিজের জীবনে একটা সময় ছিল
যে শাড়ির বাইরে অন্য কোনো ড্রেস পরে আমি কোনো শোতে যাইনি। আজকে বিগত 4 বছরের আমার প্রোফাইল দেখলেই বুঝবে আমি কিন্তু ওয়েস্টার্ন ড্রেস পরে মঞ্চ করেছি। কারণ আমরা যেখানে শো করি তারা যা চায়, অর্গানাইজাররা যা চায় আমাকে সেটাই দিতে হয়েছে। অর্থাৎ একটা মেয়ে তো জলের মতন, এটা তো মানবে। যে পাত্রে রাখা হয় সে সেভাবেই, তাকে সেভাবেই নিজেকে গড়ে নিতে হয়। তো সেই সিচুয়েশন গুলো আমি কাটিয়েছি, আমি দেখেছি। কারণ আমি নিজেও সাংবাদিকতার কোর্স করেছি, তুমি জার্নালিজম করছো হিমু, সেই জন্যই বললাম এই লাইনগুলোই মেয়েদের প্রচন্ড স্ট্রাগেল, এই কালচারাল লাইন, শিল্প, গান, কবিতা। কিন্তু যদি এগুলোকে স্ট্যাবলিশমেন্ট করা যায়, অনেক অপরচুনিটি মেয়েদের রয়েছে। তবুও আমি মনে করি কি ভারত কি বাংলাদেশ, মেয়েদের জন্য কিন্তু পিছিয়ে রয়েছে। আচ্ছা এটা তো আমি মনে করি। আচ্ছা অনেক জায়গাতেই মেয়েদের লড়াই করে এগোতে হয়। জি আপু, এখন আমি বলবো যে হচ্ছে আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে যে হ্যাঁ এতক্ষণ প্রোগ্রাম বা কোনো মেসেজ দেওয়ার থাকে তাদের, তো অবশ্যই আপনি দিবেন। আচ্ছা, যারা দর্শক ছিলেন সবাই কমেন্ট তো আমি দেখতে পাইনি, কমেন্ট এসেছে অনেকের। তো আমার এক বোনের কমেন্ট দেখতে পাচ্ছি, ও খুব ভালো সিঙ্গার। তো সম্ভব হলে ওকেও আমি একদিন এই চ্যানেলে আনার কথা শাহরিয়া ভাইকে বলবো। ও অনেক স্ট্রাগল করে এই জায়গায় এসেছে। তো আমি সমস্ত উত্তরবঙ্গ টেলিভিশনের দর্শকদের আমার বিনম্র প্রণাম জানাবো। তারা আমাকে এনেছেন, আমার সঙ্গ দিলেন। আরো কোনো একদিন সুযোগ হলে নিশ্চয়ই আসবো। কারণ সত্যি কথাই, তুমি যেটা বলে 8 ঘন্টা খুব সময় কম। আরো অনেক কবিতা তোমাদের জন্য, আরো সুন্দর সুন্দর গান নিয়ে নিশ্চয়ই আসবো। সেই জন্যে এই যে বিভিন্ন খারাপ সিচুয়েশন আমরা পেরোলাম, তাই 2 লাইন একটা গান যেহেতু তুমি বারবারই বলেছো, সেই গানের মধ্যে দিয়ে একটা কথা বলি, সবাই সুস্থ থাকুন, সেফ থাকুন। এটা আমি বলবো না, সরকারি নির্দেশ মেনে চলুন, বারবার স্যানিটাইজ করুন নিজেদের, বাইরে বেশি বেরোবেন না, অবশ্যই বলবো। তবে বন্ধুরা বন্ধুদের পাশে থাকুন, এই বিপদ কেটে যাবে। আমরা ভারত বাংলাদেশে গিয়ে অনুষ্ঠান করব, আমি আর হিমু এক মঞ্চে সঞ্চালনা করব। অবশ্যই সেদিন আসবে, নিশ্চয়ই আসবে। তাই আমার সকলের উদ্দেশ্যে একটাই কথা, যেটাকে আমি গানের আকারে বলবো। এটা বিখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতারই একটা গানের লাইন। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সময় কম কখনো বলে গানটার আর অন্য লাইনগুলো করলাম না। অবশ্যই আপু, আপু আসলে আমি ব্যক্তিগত ভাবে আপনাকে অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ আপনি কতটা ব্যস্ত শিডিউল থেকে যে টাইমটা বের করছেন এটা আমি নিজে আন্দাজ করতে পারছি। তো আমার নিজের আপনার পেজ আজকে থেকে শুরু, হ্যাঁ, আমার নিজের পেজেও আজকে থেকে লাইভ সেশন শুরু হয়েছে। সেটা শেষ হতেই আমি চটপট করে জয়েন করেছি। আচ্ছা তুমিও আপু, তোমার পড়াশোনার মধ্যে সময় দিয়েছো। অসংখ্য ধন্যবাদ আপু আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, সকলকে অনেক ধন্যবাদ। অনেকজনের কমেন্টও দেখতে পাচ্ছি, পরে দেখে নিচ্ছি, কমেন্টগুলো রিপ্লাইও করে দেবো, আচ্ছা তুমিও দেখো। জি আপু অবশ্যই। তো সকলকে শুভরাত্রি, তুমিও জানিয়ে দাও। সকলকে শুভরাত্রি এবং প্রণাম। আচ্ছা, এতক্ষণ আমরা ছিলাম অত্যন্ত হাসি খুশি এবং অত্যন্ত কি বলবো ট্যালেন্টেড একটা মানুষের সাথে, তিনি দেবপ্রিয়া মুখার্জি। আমি আর কথা না বাড়িয়ে বলি যে হ্যাঁ আমাদের মেয়েদেরকে অনেক প্রতিকূলতা পের হয়ে আমাদেরকে হচ্ছে সমাজে একটি প্রতিষ্ঠিত হতে হয়, বা সবকিছু ঠিকঠাক রেখে সবকিছু মানে ঠিক মতো চালিয়ে নিয়ে যেতে হয় আর কি। তো আমি বলবো আজকে এখানের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবারও দেখা হবে সোমবার দিন দুপুর আলাপন প্রোগ্রামে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।